আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। আমরা এসএসএল পার্টির জন্য যে সকল সিবিএলএম গুলি আমাদেরকে জানতে হবে সেই বিষয়ে আমরা একটা ধারণা পেয়েছি। পরীক্ষা অ্যাসেসমেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা পেয়েছি এবং বেসিক এই বিষয়ে কিছু বিষয়ে আমরা ধারণা পেয়েছি। তো এখানে আমি অনলাইন ক্লাসের জন্য অনলাইন সেশনের জন্য আসলে রেকর্ডিংটা করছি, যেন আমাদের ফেস টু ফেস যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই বিষয়গুলো যেন আপনারা সবসময় আমাদের এই সেশনগুলি শুনে বা দেখে যেন সবসময় এটা স্টাডির উপর থাকতে পারেন, তার জন্য এই চেষ্টাটা আমার। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে আমার এই সেশনগুলি দেখেন এবং আমরা যে সিবিএলএম এবং নোটশিট গুলো আপনাদেরকে প্রোভাইড করি এবং যেভাবে আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি আপনাদেরকে, সেভাবে যদি আপনারা আমাদের ইনস্ট্রাকশনগুলি রিসিভ করেন এবং সেইটা যদি ফিডব্যাক দেন, প্রপার ফিডব্যাক দেন, তাহলে আশা করি আপনাদের একটা ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। তো আমি এখন যেই সিবিএলএমটা নিয়ে কথা বলবো, সেই সিবিএলএমটা হচ্ছে ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভেট সেক্টর। দেখেন আপনাদেরকে কিন্তু এই যে এই নামটা আছে, ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভেট সেক্টর, এই নামটা কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এবং সবসময় এটা মনে রাখতে হবে। আমাদের প্রথম সিবিএলএমটা কি? সিবিএলএমটা হচ্ছে ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভেট সেক্টর। এখন এখানে কি ওয়ার্ক এফেক্টিভলি কাজটা করতে হবে কার্যকরীভাবে কোথায়? বাংলাদেশের কোথায়, কোন সেক্টরে? টিভেট সেক্টরে। এখন আমাদেরকে বুঝতে হবে টিভেটটা কি। এই টিভেট নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটার সম্পূর্ণ বিষয়টাই এই হচ্ছে আমাদের এই সিবিটি অ্যান্ড এ। এই টিভিএফ যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সিবিটি অ্যান্ড এ এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবো। তাহলে এইখানে আমরা যে মডিউলটা আছে, এই মডিউলটা আমাদের কাভার পেজটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে হচ্ছে ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিভেট সেক্টর। আমি আপনাদেরকে পরামর্শ দিব, এই সেশনগুলি যখন আপনারা শুনবেন বা দেখবেন তখন অবশ্যই হাতের কাছে একটি খাতা কলম নিয়ে বসবেন। কারণ আমি যেখানে সম্ভাব্য প্রশ্নগুলি আছে চেষ্টা করব সেই প্রশ্নগুলি সম্পর্কে ধারণা দেওয়ার। কারণ আমাদের এই অ্যাসেসমেন্টের যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে হচ্ছে এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, ম্যাচিং থাকবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ট্রু ফলস থাকবে। অর্থাৎ একটা কোশ্চেনারি যত রকমের প্যাটার্ন আছে সবগুলোই কিন্তু এই অ্যাসেসমেন্ট গুলোতে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আপনারা অবশ্যই একটি খাতা এবং কলম নিয়ে বসবেন এবং আপনারা, আমি যতটুকু পর্যন্ত আলোচনা করব, আপনাদের হোমওয়ার্ক থাকবে ওই অংশটা থেকে শর্ট কোশ্চেন, ম্যাচিং এবং এমসিকিউ, এই তিনটা ক্যাটাগরি কোশ্চেনগুলি আপনারা নিজেরা বের করবেন এবং উত্তর লিখবেন। এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা ভাবে তৈরি করবেন। এরপর আমরা সবার গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আশা করা যায় আমাদের মানে যে নলেজটা আছে সেটা সবার সম্মিলিত ভাবে এটা আমাদের বৃদ্ধি পাবে এবং আমাদের প্রশ্ন, কি প্রশ্ন আসবে, আমরা পারবো কিনা, এই ধরনের ভয়ভীতিটা থাকবে না। আমি যেটা বলি, যে আমি সবসময় বলি আমার ট্রেনীদেরকে, যে আপনারা যদি মূল বিষয়বস্তুটা বুঝতে পারেন, মূল টপিকস গুলি সম্পর্কে যদি আপনাদের ভালো ধারণা থাকে, তাহলে কিন্তু পরীক্ষা ভীতি কোনো বিষয় না। পরীক্ষাটা ফেল করা অনেক কঠিন হয়ে যাবে। আর এখানে তো সিবিটিতে তো ফেল আর পাস নাই, এখানে হলো কম্পিটেন্ট অ্যান্ড নট এট কম্পিটেন্ট। তো সেই ফেল এবং ফেল করার বিষয়টা মাথা থেকে দূর করে দেন এবং শিখার জন্য শিখার মনোভাব নিয়ে আপনারা আমার সাথে থাকুন। তো এখানে দেখেন আমাদের যে ইয়েটা আছে, যে টেবিল অফ কন্টেন্ট, এই সূচিপত্রটা আছে। এই সূচিপত্রটাতে আমরা দেখবো যে কয়টা ইনফরমেশন শিট আছে আমাদের। ইনফরমেশন শিট, প্রথম ইনফরমেশন শিটটা হচ্ছে ওয়ার্ক উইদিন টিভেট পলিসি ফ্রেমওয়ার্ক। আমরা এখানে প্রথম ইনফরমেশন শিটে টিভেটের পলিসি ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানবো। এরপর দ্বিতীয় ইনফরমেশন শিটটাতে আছে
work within organization quality framework, আর একটা অর্গানাইজেশনের যে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক আছে সে সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে 3 নাম্বার ইনফরমেশন শিটটা হচ্ছে ম্যানেজিং ওয়ার্ক রিলেশন অ্যান্ড ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ। এখানে আমাদের যে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, ওয়ার্ক ম্যানেজ করতে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো। এরপরে এখানে আমাদের যে সেলফ চেক গুলো আছে, আপনারা এই সেলফ চেকের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো আপনারা খাতায় লিখে ফেলবেন এবং কোশ্চেন গুলোর সাথে আপনারা অ্যান্সার কিও পেয়ে যাবেন, এগুলো আপনারা নোট করে ফেলবেন। সেক্ষেত্রে আমাদের এখানে আপনারা একটা ভালো ধারণা হবে। তো এখানে দেখেন, এখানে আমাদের যে বিষয়টা আমরা এখন আলোচনা করব, কন্টেন্ট সম্পর্কে আমরা বুঝলাম। এবং এখানে দেখেন লার্নিং আউটকাম, এই সিবিএলএমটা শেষ করার পরে আপনি যে জিনিসগুলো জানবেন এবং যে বিষয়গুলো আপনি বুঝতে পারবেন সেই বিষয়গুলি হচ্ছে টিভেট পলিসি ফ্রেমওয়ার্ক। টিভেট পলিসি ফ্রেমওয়ার্কটা সম্পর্কে আপনারা জানবেন। ওয়ার্ক উইদিন দ্য ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, একটা অর্গানাইজেশনের ট্রেনিং এবং অ্যাসেসমেন্টের যে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক সে সম্পর্কে আপনারা জানবেন। ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ অ্যান্ড ডমিনেস্টেড ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ, এই ক্লায়েন্ট ফোকাসড অ্যাপ্রোচ সম্পর্কে আপনারা জানবেন। assist learner to develop a strategy to address their needs and ইন্টারেস্ট। এখানে কি আমাদের মেন ফোকাস হচ্ছে আমাদের লার্নারদেরকে ডেভেলপ করা। এই লার্নারদেরকে আমরা অ্যাড্রেস করব এবং তাদের নিড সম্পর্কে এবং জানবো এবং তাদের ইন্টারেস্ট সম্পর্কে আমরা জানবো। আমাদের এই মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশের যে জনসংখ্যা আছে আমাদের বর্তমানে, প্রিভিয়াস সেশনে আমি আলোচনা করেছিলাম যে আমাদের যে জনসংখ্যা আছে এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার জন্য এবং সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে টেকনিক্যাল, ভোকেশনাল এবং ট্রেনিং, এইখানে সমস্ত শিক্ষা ব্যবস্থাটাকে এবং আমাদের যে জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, সবাইকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য, ওয়ার্ক ফোর্সটা বাড়ানোর জন্য যে বিষয়গুলো আসছে তাই মূলত টিভেট পলিসির অন্তর্ভুক্ত। তো আমরা অ্যাকচুয়ালি টপিকসে চলে যাই, তাহলে আরো একটু বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে ফার্স্ট অফ অল আমরা প্রথমে জানবো রিফর্ম টিবেট সিস্টেম। এই বিষয়টা কিন্তু আলোচনা এখনো করলাম, প্রিভিয়াসও করা হয়েছে। এখানে এক কথায় যদি বলা হয় হোয়াট ইজ রিফর্ম টিবেট সিস্টেম, রিফর্ম টিবেট সিস্টেমটা কি, এটা যদি প্রশ্ন হয় তাহলে এক কথায় আপনারা উত্তর দিবেন যে টিভেট, এখানে সম্পূর্ণ এলিভেশনটা বলার দরকার নাই, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই সম্পূর্ণটা বলার দরকার নাই, বলবেন যে টিবিইটি সেক্টর অফ বাংলাদেশ ইজ আন্ডারগোয়িং এ মেজর রিফর্ম ইন টার্মস অফ স্কিল ডেভেলপমেন্ট। বাস এতটুকুই। বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এই টিভেটটা প্রয়োজন, বা এই টিভেটের যে রিফর্ম হচ্ছে এই কারণে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য টিভেট পলিসিস credentialing credentialing industry linkage under competency based training and assessment, CBT, এটা সংক্ষেপে বলা হয় ট্রেনিং অ্যান্ড সিবিটি অ্যান্ড এ, সিবিটি অ্যান্ড এ, এটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। টিভেট রিফর্ম এজেন্ডা, আমাদের তাহলে এখানে কি প্রশ্নটা হচ্ছে যে যদি বলা হয় যে টিভেট কি বা টিভেট রিফর্ম সিস্টেমটা কি, তাহলে এক কথায় বলবেন টিভিইটি সেক্টর ইজ TVET sector of Bangladesh is undergoing a major reform in terms of skill development. আর টিভেট পলিসিটা কি হচ্ছে, এটা ক্রিডেন্সিয়ালিং, এটা কি করবে, ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ করবে এবং সিবিটি অ্যান্ড এ এই সিস্টেমে টিভেট রিফর্মটা ডেভেলপ করছে। এখন এইখানে যে এজেন্ডা, এজেন্ডা কি, এজেন্ডা মানে হচ্ছে কেন এটা হয়েছে, সেই এজেন্ডাটা কেন এটা প্রয়োজন হলো, এজেন্ডা এটা হচ্ছে মডিফাইড টিভেট লেজিসলেশন।
টিভেট যে রেজলিউশনটা আছে এটা মডিফাইড করার জন্য ন্যাশনাল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এখানে আপনারা খাতা কলম নেন, সংক্ষেপে লিখে ফেলবেন টিভেট মডিফাইড টিভেট রেজলিউশন। রেজলিউশন যদি নাও লিখতে পারেন আপনারা সংক্ষেপে লিখে দেবেন মডিফাইড টিভেট। এরপরে পয়েন্টটা হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, এটা সংক্ষেপে আপনারা লিখবেন NSGP। এরপরে হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এটা সংক্ষেপে আপনারা লিখে দিবেন NTVQF। এরপর হচ্ছে বাংলাদেশ টিভেট QA সিস্টেম, এটা হচ্ছে আপনি বাংলাদেশ না লেখেন, আপনি সংক্ষেপে লিখে দিবেন বাংলা টিভেট কোয়ালিটি এসুরেন্স সিস্টেম, এটা হচ্ছে সংক্ষেপে QA সিস্টেম। এরপর হচ্ছে টিভেট ডাটা সিস্টেম। এখন দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা করে প্রশ্ন আছে। যেমন টিভেট ডাটা সিস্টেম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা প্রশ্ন আছে, হোয়াট ইজ টিভেট ডাটা সিস্টেম? তো টিভেট ডাটা সিস্টেমটা কি, যে টিভেটের একটা নির্দিষ্ট ডাটাটা স্টোর করার যে সিস্টেম, সেটাই হচ্ছে টিভেট ডাটা সিস্টেম। যে আমার কোন স্কিলের লোকজন কতটুকু কম্পিটেন্ট হয়েছে, কত পার্সেন্ট কম্পিটেন্ট হয়েছে, এবং ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী আমার কি কি কোর্স দরকার, এই সমস্ত বিষয়গুলি যে নথিতে স্টোর থাকে, ডাটাগুলি থাকে, সেটাই হচ্ছে টিভেট ডাটা সিস্টেম। এটা করলে কি হয়, এটা উপকারিতা কি, এই বিষয়গুলো আমরা প্রিভিয়াস আলোচনা করেছি, সামনেও আবার এগুলো আলোচনা করবো। আমি জাস্ট এখন শুধু পয়েন্টগুলি বলে যাই। রিকগনিশন অফ প্যারালাল লার্নিং, RPL, এখানে আপনার ব্যাখ্যাটা দেওয়ার দরকার নাই, ইলিভেশনটা দেওয়ার দরকার নাই, সংক্ষেপে দিবেন RPL, মডেল অফ ফর কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট। এত বড়টা আপনার মনে রাখার দরকার নেই, শুধু বলবেন ডিমান্ড ড্রাইভেন, মানে ইন্ডাস্ট্রি চাহিদা অনুযায়ী নতুন নতুন কোর্স, চাহিদা অনুযায়ী কোর্স ডেভেলপমেন্ট করাটাই হচ্ছে ডিমান্ড ড্রাইভেন। শুধু এত দুইটা শব্দ বলবেন, ডিমান্ড ড্রাইভেন। এরপর হচ্ছে নিউ ট্রেনিং প্রোগ্রাম ফর টিবেট টিচার্স অ্যান্ড প্রিন্সিপাল। কারণ এই সমস্ত কাজটা কারা করবে, ট্রেনাররা করবে, এবং ম্যানেজমেন্ট কারা করবে, প্রিন্সিপালরা করবে। তার জন্য এই ট্রেনার, টিচার এবং প্রিন্সিপালদেরকেও কিন্তু নতুন নতুন ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা বাড়াতে হয়। এনহ্যান্স ওয়ার্ক বেসড লার্নিং ইনক্লুডিং অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ কি করবে, এনহ্যান্স করার জন্য। তাহলে যদি এক কথায় আমরা কিন্তু সুন্দরভাবে এটা মনে রাখার জন্য আমরা সংক্ষেপে বলি টিভেট রেজলিউশন NSGP, NTVQF। এরপরে পয়েন্ট হচ্ছে টিভেট QA সিস্টেম, টিভেট ডাটা সিস্টেম, RPL। এরপর হচ্ছে ডিমান্ড ড্রাইভেন। এরপরটা হচ্ছে টিভেট টিভেট ট্রেনিং প্রোগ্রাম ফর টিচার অ্যান্ড প্রিন্সিপাল। এনহ্যান্স অ্যাপ্রেন্টিসশিপ, এনহ্যান্স অ্যাপ্রেন্টিসশিপ। যদি এটা এনহ্যান্সটা মনেও না রাখতে পারেন তাহলে অ্যাপ্রেন্টিসশিপটা দিলে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনারা মাথায় নিয়ে নেন, আপনারা যখন রিটেন কোশ্চেন অ্যান্সার করবেন এতগুলি পয়েন্ট দেওয়ার দরকার নাই। আপনারা টার্গেট নেবেন, শুধু 3টা করে লিখে যাবেন। প্রথমে আপনারা 2টা থেকে 3টা করে পয়েন্টগুলি লিখে যাবেন, পরে যদি সময় থাকে তখন আর 2-একটা পয়েন্ট লিখলেন, নাও লিখলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 10টা পয়েন্ট জানেন দেখে যে 10টা পয়েন্ট লিখবেন, এই ভুলটা কখনই করবেন না। তাহলে আমরা এখান থেকে সহজে কি মনে রাখবো, NTVQF, RPL, ডিমান্ড ড্রাইভেন, টিভেট ডাটা, বাস। এরপরে হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিটা কি? The National Skill Development Policy in Bangladesh will guide skill development strategies and facilitate improved coordination of all elements of skill training and the parties involved. The policy provides, এখান থেকে আপনারা একটু খেয়াল করেন, the policy provides the vision and direction for skill development over coming years as this sets out the major commitments and key reforms that government will implement in partnership with industry worker, কোথায় গেলাম, industry workers and civil society.
তাহলে এই যে পলিসিটা কেন ডেভেলপ করা হয়েছে, যে আমাদের যে ইন্ডাস্ট্রির যে ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী ওয়ার্কফোর্সটাকে, সমাজের যে ওয়ার্কফোর্স আছে যারা কর্মক্ষম আছে তাদেরকে ডেভেলপ করার যে হচ্ছে কি রিফর্ম প্রজেক্টের যে কি পলিসি। তাহলে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিটা আপনারা বুঝতে পারলেন, এখানে আছে পলিসি অ্যাড্রেস, দি পলিসি অ্যাড্রেস অ্যান্ড ইস্যু। যদি বলে যে পলিসি কি আর ইস্যু কি, এই দুইটাতে কিন্তু আপনারা এখান থেকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবেন। দেখেন আমরা পড়ছিলাম কি এজেন্ডা, এজেন্ডাতে আমরা পড়ছি এখানে ডিমান্ড ড্রাইভেন, এখানেও কি আছে পলিসি আর ইস্যুতেও আছে কি অ্যাড্রেস আর ইস্যুতেও কি আছে ডিমান্ড ড্রাইভেন। আমি একবার পড়ি তারপর সংক্ষেপ করে দিই। Issues including provision of demand-driven, flexible and responsive training provision, national recognition qualification, competency-based training, quality assurance, accurate skill and labor market data, and competent private instructors and managers. And other elements in the policy are STEM apprenticeship, recognition of prior learning, improved access for underprivileged groups, private training provision, industry training, private financing, and skill development for overseas employment. দেখেন এইখানে যে আমরা অ্যাড্রেস ইস্যু বা পলিসি যে কথাগুলি পেলাম, আর আমাদের যে এজেন্ডা, এই এজেন্ডাগুলি করতে গেলে কি আমাদের কিছু বিষয় আমাদেরকে কি করতে হবে, অ্যাড্রেস করতে হবে, বা কিছু বিষয় আমাদের আসবে, সেই বিষয়গুলি কি, এই বিষয়গুলি। তাহলে আপনাকে এজেন্ডা এবং ইস্যু অ্যাড্রেস, এখানে বিষয়গুলি কিন্তু সেম, কিছু বিষয় হয়তো বেশি হয়েছে। এবং এই যে ডেভেলপ করার জন্য আমাদের কি করতে হবে, কিছু পলিসি নিতে হবে। কি কি বিষয়ের উপরে, তাহলে এজেন্ডা, অ্যাড্রেস, ইস্যু এবং পলিসিটা কিন্তু এখান থেকে আমরা কিছু পয়েন্টগুলি সুন্দর করে সাজাই দিলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে দেখেন আছে যে মেইন ফিচার, এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মেইন ফিচার অফ দি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, হোয়াট আর দ্য মেইন ফিচার। এখানে মেইন ফিচার কি আপনারা সংক্ষেপে বলেন। ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, NTVQF। তারপরে হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, CBT&A। কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, QAS। Strength role of industry sector in skill development, competent and certified instructor and trainers, effective and flexible institution management, strength apprenticeship, recognition of prior learning, RPL, access for underprivileged group, accurate labor market information। এখানে দেখেন আমাদের এখন বর্তমানে আমরা আন্ডার প্রিভিলেজ গ্রুপ বলি না, আমরা বলি লেফট বিহাইন্ড দ্য পিপল, যারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তো এখন এখানে আমি সবগুলি বললাম কেন, কারণ আমাদের এখন যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে মাল্টিপল কোশ্চেন থাকতে পারে, মাল্টিপল এমসিকিউ, এবং এখানে কি থাকতে পারে, ম্যাচিং থাকতে পারে। তাহলে এই বিষয়গুলি যখন আপনারা পড়বেন একটু সবগুলাই একটু পড়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা যেভাবেই আসুক না কেন অ্যান্সার দিতে পারবেন। যদি বলি হোয়াট আর দ্য মেইন ফিচার অফ NSDP, তখন এখান থেকে কয়েকটা পয়েন্ট দিয়ে দিলে হবে। আচ্ছা উপরের প্যারাটাতে একটু খেয়াল করে, one of the many important elements in the policy is the engagement of industry through the establishment of industry skill council। এখানে দেখেন এই ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ISCS, এটা মুখস্থ করে ফেলবেন। ISCS, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। এখানে আমাদের কয়েকটা শর্ট ফর্ম আছে, TVET, এটা আলোচনা করেছিলাম, NTVQF, এগুলি সব একসাথে খাতায় লিখে ফেলেন। ISCS, TVET, NTVQF, CBT&A, QAS, তারপরে NSDP, NSDA, RPL। এই যে শর্ট ফর্ম গুলো আছে এগুলো আপনারা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা এসডিপি কি, এসডিপি হোয়াট ইজ এসডিপি, এটা একটু দেখেন ইনফরমেশন এখান থেকে আবার একটু পড়ে যায়, এটা কি কি আছে সেটা, যে আমাদের সেক্টর গুলো আছে। The SDP has established similar council,
সিমিলার কাউন্সিল কি ইন্ডাস্ট্রি স্কিলের মতন আরেকটা কাউন্সিল যেটা আছে সেটা হচ্ছে এসজিপি, which they call sector working groups for construction, light engineering, ready-made garments and the informal economy. এটা হচ্ছে আপনার SDP. Approximately the ISC have been instrumental in helping identify the long and medium term skill demand for their sector, and they identify priority occupations where training is needed. They have also recommended technical experts as member on the Standard and Curriculum Development Committee. Standard and Curriculum Development Committee SCDC as Standard Curriculum C Development C Committee SCDC Standard Curriculum Development Committee এই অংশটা মনে রাখার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এখানে এখানে হচ্ছে যে এমসিপি কি হয়েছে যে প্রিন্সিপাল আপনাদের এত কিছু খুঁটিনাটি পড়ানোর দরকার নাই, মোটামুটি একটা ধারণা রাখলেই হবে। এখন এই যে আমি লেভেলের বিষয়ে কথা বলেছিলাম, তো এই লেভেলটা আপনাদের এখন এই লেভেলটা পড়বেন না, কারণ আমরা এখন এনএসডি এর যে লেভেল আছে DNQF সেই লেভেলটা সম্পর্কে আমরা জানবো। এটা আগের মডিউল, তো এখানে এটা চেঞ্জ করা হয় না এখনো। এখানে দেখেন আপনাদের যে সেলস চেক আছে, হোয়াট আর দ্য মেইন ফিচার অফ দি এনএসডিটি, এটা আমরা আলোচনা করে এসেছি। হোয়াট ইজ দ্য ইন্টিগ্রিটি অফ লেভেল এ পারসন নিডস টু অ্যাটেন্ড বিকাম এ স্কিল ওয়ার্কার। আপনাদেরকে প্রিভিয়াস সেশনে আমি আলোচনা করেছিলাম যে এইভাবে কিন্তু উল্লেখ করে দিবে স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার, সুপারভাইজার, ম্যানেজার, এভাবে তখন লেভেলটা আপনাদেরকে লিখতে হবে। আচ্ছা, পিভটের বিষয়টা একটু বলি। আমাদের যে লেভেল গুলো আছে এখন এই লেভেল গুলিতে আসার জন্য কিন্তু একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টস লাগে, কিন্তু যাদের নাকি এই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতে পারে না তাদেরকে আনার জন্য, তাদেরকে এই ফ্রেমওয়ার্কে আনার জন্য প্রথমে পিভট 1 এবং পরে পিভট 2 এইভাবে এনে পিভট 1 এবং 2 করে পরে আমাদের মেইন ফ্রেমওয়ার্কে আসতে হয়। তাহলে এই বিষয়টা আমরা আবার যে বিএনকিউএফ এর যে ফ্রেমওয়ার্কটা আছে সেই বিষয়টা আপনাদেরকে চার্টটা দিয়ে দেব। আচ্ছা, এখন সবাই খাতা কলমে লিখেন কম্পিটেন্সি, COMPETENCY, কম্পিটেন্সি এটা মুখস্থ করে ফেলতে হবে। কম্পিটেন্সি মানে কি, বাংলা শাব্দিক অর্থ হচ্ছে সক্ষমতা। সক্ষমতা, আপনি একটা কাজ করতে পারেন, আপনার যে সক্ষমতা সেই বিষয়টাই হচ্ছে কম্পিটেন্সি। এখন এটার সাথে কিভাবে করতে হবে, কেসা কেসা কেতে নলেজ, এসতে স্কিল, এসতে অ্যাটিটিউড, এসতে অ্যাটিটিউড, তিনটা জিনিস মনে রাখেন। আপনি কেসা নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সমন্বয়ে আপনি একটা নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার যে সক্ষমতা সেটাই হচ্ছে আপনার কম্পিটেন্সি। এই যে প্রথম যে লাইনটা আছে এই এক লাইনে উত্তরটা দিয়ে দেবেন কম্পিটেন্সিটা কি। আপনি একটু খাতায় প্রশ্ন লেখেন, হোয়াট ইজ কম্পিটেন্সি। আচ্ছা, এখন হচ্ছে টাইপস অফ কম্পিটেন্সি, হোয়াট আর দ্য টাইপস অফ কম্পিটেন্সি বা হাউ মেনি টাইপস অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সি টাইপস হচ্ছে কি, নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি অ্যান্ড অ্যাটিটিউড কম্পিটেন্সি। তাহলে হোয়াট ইজ নলেজ কম্পিটেন্সি, নলেজ কম্পিটেন্সিটা হলো আপনি একটা কাজ করার জন্য আপনাকে যে তাত্ত্বিক জ্ঞানটা থাকতে হবে, সেই সাবজেক্টের যে আপনাকে বোঝার যে বিষয়টার জন্য আপনাকে যে জ্ঞানটা থাকতে হবে সেটা হচ্ছে নলেজ কম্পিটেন্সি। আর স্কিল কম্পিটেন্সিটা কি, স্কিল কম্পিটেন্সিটা হচ্ছে যে আপনি ওই কাজটা পারফর্ম করার জন্য যেই জ্ঞানটা আপনার থাকতে হবে, যেই দক্ষতাটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে স্কিল কম্পিটেন্সিস। আর অ্যাটিটিউড কম্পিটেন্সি কি, প্যাটার্ন অফ অ্যাকশন অর কন্ডাক্ট। আপনি এই কাজটা করার জন্য যে সুন্দরভাবে গুছিয়ে কাজটা করতে পারবেন সেটাই হচ্ছে আপনার অ্যাটিটিউড কম্পিটেন্সি। এই বিষয়টা কিন্তু আপনার একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে আমরা প্রথমে কি জানলাম, কম্পিটেন্সি কি, কম্পিটেন্সি কত প্রকার, কি কি, কোনটা কি, সে বিষয়টা জানতে পারলাম। এখন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
হোয়াট আর দ্য কি ফিচার অফ কম্পিটেন্সিস? কি ফিচার, একদম এটা প্রশ্ন আসেই, ম্যাচিং এ আসে, এমসিকিউতে আসে, শর্ট কোশ্চেন আসে, একদম মুখস্থ করে ফেলবেন। কি ফিচার? বিং এবল টু ডু দ্য জব, মানে কি আপনি কাজটা করতে পারবেন। বিং এবল টু ডু দ্য জব, আপনি কাজটা করতে পারবেন। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, আপনি জানেন কিভাবে এবং কেন কাজটা করতে হবে, কিভাবে করবেন। নোয়িং হোয়াট টু ডু টু ইফ, হোয়াট টু ডু ইফ থিংস গো রং, এখানে কোনো একটা বিষয় যদি ভুল হয়ে যায় তাহলে এই বিষয়টাকে আপনি অতিক্রম করে ওভারকাম করে কিভাবে কাজটা করতে হয় সেইটা আপনি জানবেন। তারপর হচ্ছে হ্যাভিং দ্য রাইট অ্যাপ্রোচ টু দ্য জব প্রপার্টি অ্যান্ড সেফটি, মানে আপনি যেখানে কাজ করবেন সেই পরিবেশে আপনি আপনার প্রপার্টি এবং নিজেকে নিরাপদে রেখে কাজটা করার বিষয়টা আপনি জানবেন। তাহলে এখানে কি হচ্ছে, কি ফিচার অফ কম্পিটেন্সি হচ্ছে বিং এবল টু ডু দ্য জব, knowing how and why things are done, knowing what to do if things go wrong, have the right approach to do a job property and safely। তাহলে এই ছোট ছোট বিষয়গুলি, এই যে এখানে বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো একদম মুখস্থ করে ফেলবেন। আপনি বাংলায় লেখেন, ইংলিশ লেখেন, আপনাকে লিখতেই হবে। তারপর হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি অ্যান্ড স্কিল, আপনাকে বলছে যে এখানে কম্পিটেন্সি এবং স্কিলের মধ্যে পার্থক্যটা কি। কম্পিটেন্সি আমরা কি বলছি, কম্পিটেন্সি হচ্ছে ক্যাসা, ক্যাসার সমন্বয়ে আপনি একটা কাজ করতে পারবেন যেটা আপনার মেজারেবল এবং অবজারভেবল হবে। এখন এখানে দেখেন বলছে ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড স্কিল, তাহলে কম্পিটেন্সির মধ্যে একটা কম্পোনেন্ট হলো স্কিল। ঠিক আছে, বুঝাতে পারলাম আমি? তাহলে এখন আমরা দেখি আপনি কিভাবে বলবেন। স্কিল ইজ এ পার্ট অফ কম্পিটেন্সি, কি হচ্ছে, স্কিল হচ্ছে একটা কম্পিটেন্সির পার্ট, অংশ। কম্পিটেন্সি কনসিস্ট অফ থ্রি প্যারামিটার, তাহলে কম্পিটেন্সির প্যারামিটার কোনটা, কয়টা? আপনাকে যদি প্রশ্ন করে হাউ মেনি প্যারামিটার্স ইন হাউ মেনি প্যারামিটার্স অফ কম্পিটেন্সি, তখন বলতে হবে দেয়ার আর থ্রি প্যারামিটার্স অফ কম্পিটেন্সি। কি কি? আচ্ছা, নলেজ, স্কিল এন্ড অ্যাটিটিউড। বুঝা গেছে বিষয়টা? এরপর হচ্ছে এখানে যে আপনার এখানে একটা উদাহরণ দিচ্ছে যে আপনি ওয়েল্ডিং করতে জানেন। ওয়েল্ডিং করতে আমরা যখন প্লাম্বিং এ ট্রেনিং করাই তখন আমরা কি বলি যে আপনি পাইপ কাটার দিয়ে পাইপ কাটতে জানেন। আপনি কিভাবে পাইপটা কাটবেন, ভাইজের সাথে আটকাবেন, পাইপ ঠিক মতো নিবেন, মেজারমেন্ট নিবেন, এরপর পাইপ কাটার দিয়ে আপনি অ্যাডজাস্ট করে পাইপটা কেটে ফেলতে পারলেন, জানেন, সেটা হলো নলেজ। আপনি কাজটা কেটে ফেলতে পারলেন, সেটা হলো আপনার স্কিল। আর অ্যাটিটিউড হলো যে আপনি সঠিকভাবে টুলসটা নিয়ে আসছেন, সঠিকভাবে বাইসেটা আটকাইছেন, এবং আপনি একটা কাজ করছেন, কাজ করার পরে আবার আপনার ওয়ার্ক প্লেস টুলস ইকুইপমেন্টস যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাউস কিপিং করে সঠিকভাবে রাখছেন, সেটাই হলো আপনার অ্যাটিটিউড। তাহলে এইভাবে আমাদের এই বিষয়টা আমরা আসলে সবসময় আমরা স্কিলে প্র্যাকটিস করি, এটা আমাদের জানা এই বিষয়। আচ্ছা, এখন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ডাইমেনশন অফ কম্পিটেন্সি। How many dimension of competency? There are four dimension. Four dimension of competency. একটা কি টাস্ক স্কিল, আপনার কাজ করার দক্ষতা। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, একটা কাজ করতে হলে আপনি কি 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 ম্যানেজ করে কাজটা করতে হবে সেই বিষয়টা। জব রোল এনভায়রনমেন্ট, আপনি একটা কাজ করতে হলে আশেপাশে সকলকে সমন্বয় করে সকলের সাথে মিলেমিশে সকল বিষয়গুলি বুঝে শুনে বুঝায় কাজটা করতে পারাটাই হলো জব রোল এনভায়রনমেন্ট স্কিল। আর কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলটা কি, আপনি কাজ করতে গেলে কোনো কিছু যদি সমস্যা হয় সেই সমস্যাটা ওভারকাম করে আপনি কাজ করতে সক্ষম হওয়াটাই হলো কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। তার কয়টা অংশ? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট স্কিল এবং কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, এমসিকিউতে থাকবে, ম্যাচিং এ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। এখন আমরা জানবো টাস্ক স্কিল। টাস্ক স্কিল রিকোয়ার পারফর্ম অফ টাস্ক according to the state standards as described in the unit of competency and accepted in the workplace।
Task skills are usually described in the elements and performance criteria. এখান থেকে একটা প্রশ্ন থাকে যে টাস্ক স্কিল আমরা কোথায় পাবো? টাস্ক স্কিলটা কোথায় আছে? কোথায় আছে? আমাদের এলিমেন্টসে আছে আর পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। আমাদের যে কাজ করতে হবে যে সেই কাজটার বিষয়টা কোথায় আছে? এলিমেন্টসে আছে এবং পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। তাহলে এইখানে এই নিচের অংশটাতে দাগ দিবেন, নিচের অংশটাতে দাগ দেন এলিমেন্টস অ্যান্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন আমরা জানবো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল capture the skills people use to plan and integrate a number of potentially different tasks to achieve a complete work outcome. Task management skill involve carrying out tasks uh, simultaneously or managing multiple tasks at the same time. Task management skills are found in the performance criteria underpinning skill and knowledge, and they may also appear in range statements. তাহলে এখানে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা আমরা কোথায় পাবো? যদি মাল্টিপল চয়েস বা ম্যাচিং এ থাকে যে টাস্ক স্কিল ম্যানেজার আমরা কোথায় পাবো? পারফরমেন্স ক্রাইটেরিয়াতে পাবো। দেখেন পারফরমেন্স ক্রাইটেরিয়াতে পাবো, আন্ডারপ্যানিং স্কিল অ্যান্ড নলেজে পাবো, আর কোথায় পাবো? রেঞ্জ স্টেটমেন্টে পাবো। রেঞ্জের ভেরিয়েবল যে আছে সেই রেঞ্জ স্টেটমেন্টে আমরা পাবো। সবাইকে সব একসাথে অনেকগুলি কাজ সমন্বয় করে সবকিছু ম্যানেজ করে কাজটা করতে পারা যে দক্ষতাটা সেটা হলো টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। এরপর আছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল মিন দ্য এবিলিটি টু রেসপন্স টু ইরেগুলারিটিস অ্যান্ড ব্রেকডাউন। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি কাজটা কি করবেন? সেইখানে যে আপনার সমস্যাটা ওভারকাম করে বিকল্প ব্যবস্থা নিয়ে যে আপনি কাজটি সম্পন্ন করতে পারলেন, সেই বিষয়টা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। আমরা কাজ করার সময় যদি পাইপ ক্যাটারের কোনো প্রবলেম হয় তাহলে কি আমরা কাজ করা বন্ধ রাখবো? বিকল্পভাবে আমরা কি করবো? আমরা হ্যাকসো দিয়ে পাইপটা কেটে ফেলবো। এটাই হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। এরপর হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। জব রোল এনভায়রনমেন্ট স্কিল ইজ দ্য ক্যাপাসিটি টু ওয়ার্ক উইথ আদার্স অ্যান্ড অ্যাডাপ্ট টু ডিফারেন্ট সিচুয়েশন ইজ central central to successful performance. It is the requirement to deal with the responsibilities and expectations of the work environment. Job role environment skill involve following instruction and communicating with others. Job role environment skill are mostly covered in the key competencies and underpinning skill and knowledge. তাহলে এখানে আমরা চারটা ডাইমেনশন সম্পর্কে জানলাম। এখানে আসলে আমি লাইন টু লাইন পড়লাম কেন? কারণ আমাদের ম্যাচিং থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, শর্ট কোশ্চেন থাকতে পারে। কিন্তু আপনারা এই বিষয়গুলি আমাদের গত সেশনেও আলোচনা হয়েছে, বারবার আপনারা আলোচনা করবেন, তাহলে আপনাদের বেশি মনে থাকবে। আহ, এখানে যেটুকু আলোচনা করলাম এই বিষয়গুলি সবগুলি খুব গুরুত্বপূর্ণ। এখানে বলবে যে আপনার কাজে আপনি প্লাম্বিং এর কাজ করেন, আপনি প্লাম্বিং এর প্রফেশনে কাজ করতে যে একটা এই 4 ডাইমেনশনের একটা উদাহরণ দেন তো, বলেন তো আপনার কোন জায়গার কাজ, কোন বিষয়টা হচ্ছে টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিনিউয়াস ম্যানেজমেন্ট স্কিল, জব রোল এনভায়রনমেন্ট, এই 4টা ডাইমেনশন আপনার প্রফেশনের উপরে ব্যাখ্যা করেন। তখন আপনি আপনার বিষয়টা বলবেন। যেমন আপনি টাস্ক স্কিল, আপনি পাইপ কাটার ব্যবহার করে পাইপ কাটতে পারেন। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, আপনি পাইপ কাটার জন্য পাইপ কাটারটা আইডেন্টিফাই করতে পারেন। এই পাইপ কাটার যে আপনি কি পিভিসি পাইপ কাটবেন না জিআই পাইপ কাটবেন সেইটা আপনি জানেন, যে কাজগুলো আপনি জানেন। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, পাইপ কাটার দিয়ে পাইপ কাটার সময় যদি আপনার পাইপ কাটারের কোনো ব্রেকডাউন হয় বা নষ্ট হয় তাহলে আপনি জানেন যে বিকল্পভাবে আমরা হ্যাকস দিয়ে কাজটা করতে পারবো। এই বিষয়টা হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। জব রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে যে আমাদের যে মেম্বাররা আছে তাদের সবাইকে নিয়ে আমরা কাজটা করতে পারাটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। যখন আপনারা গ্রুপে কাজ করেন, একটা বা দুইটা পাইপ কাটা থাকে, তখন কি করেন? আপনার যে গ্রুপ মেম্বার আছেন, টিম মেম্বার আছে, সবাই কিন্তু সমন্বয় করে সবার সাথে সবাই ভালো সম্পর্ক রেখে প্রত্যেকেই কিন্তু কাজটি আপনারা ওই একটা পাইপ কাটার দিয়েই করেন।
এই বিষয়টাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট বা জব রোল এনভায়রনমেন্ট স্কিল। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। নিজের প্রফেশন থেকে এইভাবে কিন্তু অনেক সময় ওরালে এই কোশ্চেনটা আসে, রিটেনেও আসতে পারে। এরপর হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা কোত্থেকে আসে? আমরা যেই যে প্রথম থেকে যে বলতেছি যে জনগোষ্ঠীকে যে আমরা প্রশিক্ষণ করাবো, এটা করায় কি করবো, আমরা কেন করাবো? কারণ ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী ইন্ডাস্ট্রিতে আমাদের কি ডিমান্ড এবং কি কাজ শিখাইলে আমাদের ওয়ার্কফোর্স ইনকাম জেনারেশনে পরিণত হবে, টাকা অর্জন করতে পারবে, চাকরি পাবে, সেই চাহিদাটা কোত্থেকে আসবে? ইন্ডাস্ট্রি থেকে আসবে। ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকে যে ডিমান্ড আছে, সেই ডিমান্ড অনুযায়ী যে স্ট্যান্ডার্ড তৈরি করা, সেটাই হচ্ছে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, বা সংক্ষেপে এটা কি সিএস, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন আপনাকে বলতে পারে যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, হোয়াট ইজ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। আর সংক্ষেপে বলা যায় আইএসএ, হোয়াট ইজ আইসিএস, আরেকটা হচ্ছে কি হোয়াট ইজ সিএস। মূলত দুটো বিষয় কিন্তু একই। ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী যে স্পেসিফিকেশনটা, যে কাজের যে পারফর্ম করতে হবে, সেই স্পেসিফিকেশনটা করতে গেছে স্ট্যান্ডার্ড ডিমান্ড, ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী আসে, সেই বিষয়টাই হচ্ছে আইএসসি বা সিএস। তাহলে আমি একটু এখানে বইয়ের ভাষায় বলি। Industry competency standard, often referred to as competency standard, are industry demand specification of performance which set out the skills, knowledge, and attitude required to operate effectively in employment. Effectively employment, চাকরি ব্যবস্থা করার জন্য, কর্মক্ষম করার জন্য ইন্ডাস্ট্রি চাহিদা অনুযায়ী যে গাইডলাইন বা নির্দেশিকা, যে সিএসটা আমরা প্রস্তুত করি, সেটাই হচ্ছে আইএসসি বা সিএস। Industry competency standard documents specify the competencies required for work. They identify the key competencies that a worker needs to com- competently work in industry in a particular occupation. Thus, someone who is competent has the knowledge and skill associated with the competency and can apply their knowledge and skills in the workplace। And industry competency standard includes, এখন একটা প্রশ্ন থাকতে পারে, what are the including in a competency industry competency standard? একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? স্কিল, নলেজ এন্ড অ্যাটিটিউড রিকোয়ারমেন্টস ফর দ্য লেভেল অফ ওয়ার্ক। একটা সিএস এর মধ্যে আপনি কোন পর্যায়ে কোন কাজ করবেন, তার জন্য কি দক্ষতা, কি নলেজ, কি অ্যাটিটিউড আপনার প্রয়োজন, সেই বিষয়গুলি লিপিবদ্ধ থাকে। কোয়ালিটি ইন্ডিকেটর, এইটার মধ্যে কি থাকে? কোয়ালিটি ইন্ডিকেটর থাকে। এরপর হচ্ছে ন্যাশনাল কোয়ালিফিকেশন দ্যাট এ পার্সন ক্যান রিসিভ হু হ্যাজ বিন অ্যাসেসড অ্যাজ কম্পিটেন্ট এগেইনস্ট দ্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই বিষয়টা অন্তর্ভুক্ত থাকে। লার্নিং স্ট্র্যাটেজিস দ্যাট প্রোভাইড গাইডেন্স অ্যাবাউট দ্য অর্গানাইজেশন অফ ট্রেনিং, একটা গাইডলাইন থাকে, একটা গাইডেন্স দেওয়া হয় এই বিষয়টাকে ট্রেনিং প্রোভাইড করার জন্য। অ্যাসেসমেন্ট গাইডলাইন, ট্রেনিং কিভাবে হবে সেই বিষয়টা সিএস এ থাকবে, অ্যাসেসমেন্ট কিভাবে হবে সেই বিষয়ে একটা গাইডলাইন সিএস এ থাকবে। অ্যাসেসমেন্ট মেথড এবং ম্যাটেরিয়ালস, অ্যাসেসমেন্ট মেথড কি হবে সেই বিষয়টা থাকবে, অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়ালস গুলো কি থাকবে সেই বিষয়টা থাকবে। এটা কিন্তু প্রশ্ন আসে যে একটা ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে। Different different components of an industry competency standard. ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে কয়টা কম্পোনেন্ট থাকে? 9টা কম্পোনেন্ট থাকে। হাউ মেনি কম্পোনেন্টস? 9 কম্পোনেন্টস। হাউ মেনি কম্পোনেন্টস? 9 কম্পোনেন্টস। আপনারা এখানে এই বিষয়টা একটু খেয়াল করেন, খুব দ্রুত খাতা কলমে লিখে ফেলেন 1 নাম্বার 2 নাম্বার দিয়ে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লেখেন। প্রথমে থাকবে কি? ইউনিট কোড,
unit title, unit code and unit title, nominal hours, unit descriptor, elements of competency, performance criteria, skill and knowledge requirements, the unit থেকে performance criteria, তারপর range statement, range statementে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেটা থাকবে, এবং এভিডেন্স গাইড, আর হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। আপনাকে অনুমোদন পাইতে হলে কি কি বিষয় থাকবে সেই বিষয়গুলো লিপিবদ্ধ থাকবে কোথায়? ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডে। আপনাদেরকে 1 মিনিট আমি সময় দিলাম, আপনারা এখান থেকে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের যে কম্পোনেন্টস গুলো আছে, শুধু কম্পোনেন্টস এর 1 2 3 4 করে নামগুলি লেখেন। এখানে দেখেন একটা সিএস এর ইউনিট নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে থাকে। এখানে ইউনিট কোড এন্ড ইউনিট টাইটেল। এখানে ইউনিট কোড কোনটা? ইউনিট কোড হচ্ছে TDTENV402, এটা হচ্ছে ইউনিট কোড। আর টাইটেলটা কি? প্রমোট অ্যান্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, এই যে হচ্ছে আমাদের টাইটেল। তারপরে কি আছে? নমিনাল আওয়ার, 16 ঘন্টা। তারপরে কি আছে? এই বিষয়টা যে আছে, এই বিষয়টা কি বিষয় সেই সম্পর্কে একটা সংক্ষিপ্ত বর্ণনা আছে, এটাকে আমরা বলছি ইউনিট ডেসক্রিপ্টর। তারপর আছে কি? এলিমেন্টস অফ কম্পিটেন্সি, কি কি এলিমেন্টস গুলো আছে এখানে, যেটা আমরা বলি বিল্ডিং ব্লক, এইটা হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি। আর কি থাকবে? পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া, এরপরে হচ্ছে কি? পারফরমেন্স ক্রাইটেরিয়া, এরপর হচ্ছে কি? রেঞ্জ স্টেটমেন্ট, এবং রেঞ্জ স্টেটমেন্টে আছে, এবং আইকেএসে এখানে অ্যাপ্লিকেশন রেঞ্জ স্টেটমেন্ট থাকবে, এবং রেঞ্জ স্টেটমেন্টের পরে সামনে থাকবে কি? অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, অ্যাপ্লিকেশন এভিডেন্স গাইড আছে, তারপরে হচ্ছে আপনার অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস, এইটা আপনারা সবকিছু ভালো করে জানবেন। এরপরে হচ্ছে কি? টাস্ক অ্যানালাইসিস, একটা টাস্ক মানে একটা কাজকে অ্যানালাইসিস করা। The content of a learning session needs to reflect the learning outcomes and assessment criteria. Trainer needs to examine and learning outcome carefully and identify the skill and information learner needs demonstrate competency. এখানে আপনাদের এসএসএর এর জন্য এত ট্রেনিং এর রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু তেমন একটা বেশি আসবে না আপনাদের। এই বিষয়টা ওয়ার্ক এফেক্টিভ বাংলাদেশ সিভিল সেক্টরটা আপনাদেরকে জানতে হবে, সবাইকেই, ট্রেনারদেরকে জানতে হবে, এসএসদেরকে জানতে হবে, কিন্তু এখান থেকে ট্রেনিং রিলেটেড বিষয়গুলো আপনাদের তেমন কিন্তু আসবে না, এসএসএর রিলেটেড বিষয়গুলি আসবে। আচ্ছা, কারিকুলাম ডকুমেন্টসটা কি? কারিকুলাম ডকুমেন্টস হচ্ছে একটা গাইডলাইন যেটা রিপ্রেজেন্ট করে সিএস থেকে আসে। এই বিষয়টা আমি একটু স্কিপ করে যাই, এখান থেকে শুধু প্রশ্ন কি আসতে পারে সেটাই দেখা দিব। এই অংশটা ট্রেনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী পর্যায়ে আমরা এই বিষয়গুলি আরো আলোচনা করব। কোয়ালিটি এসুরেন্স ফ্রেমওয়ার্কটা কি? A series of quality standards for TVET institution covering internal quality assurance management, teaching facilities, etc. are being fine-tuned. TVET institution principal will complete a self-assessment instrument and মানে একটা TVET এর যে ইয়াটা আছে, কোয়ালিটি ইন্স্যুরেন্স করার জন্য যে বিষয়টা আছে সেটাই হচ্ছে কোয়ালিটি ইন্স্যুরেন্স ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে আপনাদের আরটিও। আরটিও কি? আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, মানে যারা দক্ষতা আছে, যাদের দক্ষতা আছে কিন্তু সার্টিফিকেট নাই, এই দক্ষ জনগোষ্ঠীকে সার্টিফিকেশন দেওয়ার জন্য যেই প্রতিষ্ঠানগুলি বিটে বা এনএসডি এর রেজিস্ট্রেশন কৃত প্রতিষ্ঠান, তাদেরকে বলা হয় আরটিও। এবং এই যে তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্ট সিস্টেমটা, সেটা হচ্ছে আরপিএল। এই বিষয়টা আমরা খুবই জানি ভালো করে সবাই। অ্যাপ্রেন্টিসশিপ হচ্ছে যে আপনি প্রশিক্ষণ নেওয়ার পরে
কোনো একটা প্রতিষ্ঠানে বা কোনো একটা ওয়ার্কশপে থেকে কাজ করা, এবং আপনার ওই সময় আপনার একটা বেতন ধরা হয়, এবং আপনি কাজে ভালো হলে ওই কোম্পানিতে আপনাকে নিয়োগ প্রাপ্ত করা হয়। এই বিষয়টাই হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ। মোটামুটি এই বিষয়টা মনে রাখলেই হবে। পরবর্তী পর্যায়ে আমরা আরো ভালোভাবে জানবো। এখানে অ্যাপ্রেন্টিসশিপের থেকে বেশ কিছু বিষয় আছে, যেমন অ্যাপ্রেন্টিসশিপ স্কিল ট্রেনিং। অ্যাপ্রেন্টিসশিপের আমরা কি দেখে যাই, অ্যাপ্রেন্টিসশিপের এখানে বিষয়টা হচ্ছে, আচ্ছা এখানে আছে বেনিফিটস অফ ট্রেনিং, রেজিস্টার্ড অর্গানাইজেশন ট্রেনিং। এখানে যে অর্গানাইজেশনের যে বেনিফিটটা আছে, সেই বেনিফিটটা কি, শুধু এই হেডিংটা আপনারা মনে রাখবেন: আপডেট স্কিল, এমপ্লয়ি পারফরমেন্স, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আর অ্যাপ্রেন্টিসশিপের এখানে হচ্ছে 8টা কম্পোনেন্টস মনে রাখবেন। অ্যাপ্রেন্টিসশিপের কয়টা কম্পোনেন্টস, সেটা হলো 8টা। কি? স্ট্রাকচার ট্রেনিং অ্যাপ্রেন্টিসশিপ। আপনি যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা করবেন সেটা একটা স্ট্রাকচার থাকবে। তারপরে হচ্ছে কি করাবে, স্কিল ট্রেনিং করাবে। এরপরে কি থাকবে, আপনি যেখানে ট্রেনিং করবেন সেখানে কিছু নিয়ম নীতি থাকবে, অ্যাপ্রেন্টিসশিপ ল থাকবে। অ্যাপ্রেন্টিসশিপ কি আছে, ক্রিডেন্সিয়াল। এরপর আছে কি, ইনভেস্ট ইন ট্রেনিং। এই ট্রেনিং এর সময় আপনাকে কি ইনভেস্টমেন্ট করা হলো, আর্ন অ্যান্ড লাভ। আপনি এখানে কাজও শিখবেন এবং আপনাকে একটা স্যালারিও ওয়াইজ বেতনও দেওয়া হবে। এরপর আছে কি, সুপারভাইজ ট্রেনিং। একজন সুপারভাইজার আন্ডার থেকে আপনি ট্রেনিংটা করবেন। এরপর কি হচ্ছে, অ্যাপ্রেন্টিসশিপ কন্ট্রাক্ট। এরপর আপনাকে এখানে চুক্তিভিত্তিক কাজের সুযোগ দেওয়া হবে এবং একটা এগ্রিমেন্ট থাকবে। আচ্ছা, রিকগনিশন অফ প্রায়র লার্নিং, এটা হচ্ছে যাদের দক্ষতা থাকবে তাদেরকে সার্টিফিকেশন দেওয়ার জন্য আরপিএল। বাংলায় শুধু বলবেন যে আরপিএল, হোয়াট ইজ আরপিএল। আরপিএল হচ্ছে আমাদের সমাজের যে দক্ষ জনগোষ্ঠী আছে তাদের সার্টিফিকেট নেয়, তাদেরকে সার্টিফিকেশনের আওতায় আনার জন্যই আরপিএল। আরপিএল এর বেনিফিট কি, অল্প সময়ে এইটা সার্টিফিকেশন দেওয়া যায়। এটা দীর্ঘ সময় কোনো কোর্সের সাথে জড়িত থাকে না। এখানে কোনো ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনার দক্ষতা আপনার সার্টিফিকেট। এটাই হচ্ছে আরপিএল এর বেনিফিট। আমি বাংলায় সহজভাবে বলে দিলাম, এই বিষয়গুলো এভাবে বললেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আরপিএল এর এভিডেন্স কি, আপনার আরপিএল এর এভিডেন্সটা কি হচ্ছে, এখানে ইন্টারভিউ, অবজারভেশন, পোর্টফোলিও, তারপরে কি সাপ্লিমেন্টারি অ্যাসেসমেন্ট, ট্রেনিং ইনভলভ, স্টেট টেস্ট, অথেন অথেন্টিকেশন, এভিডেন্স। এতগুলি পয়েন্ট আপনার পড়ার দরকার নাই, আপনার এখান থেকে 2-4টা পয়েন্ট মনে রাখলেই হবে। আচ্ছা, এখানে দেখেন সেলফ চেক। সেলফ চেকের এই প্রশ্নগুলি মুখস্থ করে ফেলবেন। হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আমরা আলোচনা করেছি। তারপরে হচ্ছে এখানে আমাদের অ্যান্সার কিটা কিন্তু আছে। এই যে কম্পোনেন্ট গুলো কি, ইউনিট ইউনিট কোড এন্ড টাইটেল, নমিনাল আওয়ার্স, ইউনিট ডেসক্রিপশন, এলিমেন্টস অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া, স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্টস ফর দ্য ইউনিট, রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড, অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্টস। এরপরে হচ্ছে কি, প্রশ্নগুলির উত্তর এখান থেকে আমরা আলোচনা হয়ে গেছে অলরেডি। আপনারা এগুলি ছোট সংক্ষিপ্ত ভাবে বাংলায় সহজ ভাবে নিজেরা নোট করবেন, সেই নোটটা আমাকে দেখাবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা কয়টা ইনফরমেশন শিট শেষ করলাম, আমরা এর মধ্যে 2টা ইনফরমেশন শিট শেষ করলাম। তো আমরা এখান থেকে ওয়ার্ক প্লেস ইস্যু, আগামী সেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আগামী সেশনে আমরা করব ইনফরমেশন শিট 3। এখানে আমরা জানবো ওয়ার্ক প্লেস ইস্যু গুলা কি, তারপর টাইম ম্যানেজমেন্ট, এমপ্লয়াবিলিটি স্কিল, টিম ওয়ার্ক। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টিম বিল্ডিং, মেনটেন ক্লিনিং, মেনটেন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ গুলা কি, টিভি ইনস্টিটিউশন, ক্লায়েন্ট কারা, এই বিষয়গুলো আমরা জানবো। এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু অ্যান্সার আছে, সেলফ চেকও আছে। তারপরে হচ্ছে আমাদের এই সিবিএলএমটা শেষ আছে, একটু আলোচনা করে এই যে সিবিএলএমটা শেষ হয়ে যাক। সিবিএলএমটা শেষ হয়ে যাক।
আচ্ছা, আমরা এই ইনফরমেশন শিট 3 এটা হচ্ছে ম্যানেজিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেশন অ্যান্ড ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। ওয়ার্কপ্লেস ইস্যুগুলি কি? মেনি টেকনিক্যাল প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউশন ফেস ইস্যুস concerning maintaining work practice, maintaining quality of employees, and ensuring client-focused approach. Workplace issues such as planning and priorities of work, organizational guidelines on workloads, maintaining relevant technology skills, employees' relationship, managing work and professional relationships are just a few of others. In this section, we will discuss some important workplace issues regarding work and work relationship management, which will eventually increase the efficiency of the institution and ensure client-focused approach. To work in a debate institute, a teacher needs to ensure that they manage work and work relationship properly. এখন এই ওয়ার্কপ্লেস ইস্যুটা এখানে কি বলতে হচ্ছে, আমরা যখন ওয়ার্ক জিভের ইনস্টিটিউশনে কাজ করব, সেখানে আমাদেরকে ক্লায়েন্টকে কি হচ্ছে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচে আমরা কাজ করব, এবং পারস্পরিক যে সমঝোতা, পারস্পরিক যে সম্পর্ক এবং ম্যানেজমেন্টের সাথে যে এমপ্লয়িদের যে ভালো সম্পর্ক হয়, সেখানে কি প্রোডাক্টিভিটি ভালো হয়। আর সেখানে যদি ঝগড়া ফেসাদ থাকে, তাহলে সেখানে কি প্রোডাক্টিভিটি ভালো হয় না, ফলাফলটা ভালো হয় না। এই বিষয়গুলি সাথে আমাদের ভালোভাবে জানতে হবে, এবং সেই বিষয়গুলি আমরা কিভাবে আপগ্রেড করতে পারি, এই বিষয়টাই নিয়ে এখানে আলোচনা। তাহলে এখানে কি হচ্ছে যে আমাকে কাজগুলিকে আমাকে কোনটা আমার আগে করা দরকার, সেইভাবে আমাকে প্রাধান্য দিয়ে একটা প্ল্যানিং করে কাজগুলি করব। প্ল্যানিং, প্রায়োরিটাইজ অ্যান্ড অর্গানাইজিং ওয়ার্ক। আপনার কোন কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া দরকার, সেইভাবে আপনি প্ল্যান করবেন। ওয়ার্কিং কোলাবোরেটিভলি উইথ কলিগস। আপনার যে কলিগ থাকবে তাদের সাথে কি সমন্বয় করে, তাদের সাথে কি মত বিনিময় করে, সমন্বয় করে আপনাকে কাজ করতে হবে। সিঙ্কিং ফিডব্যাক অন ইউর ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ। আপনার ফিডব্যাক নিতে হবে, আপনার ম্যানেজমেন্ট স্কিলটা কেমন এবং প্রফেশনাল রিলেশনশিপটা আপনার কেমন, এই বিষয়ে আপনাকে ফিডব্যাক নিতে হবে। তাহলে আপনার ভুল ত্রুটি এগুলি জানতে পারবেন, এবং ফিডব্যাকটা কিন্তু মানুষের ডেভেলপমেন্টের জন্য খুবই জরুরি। এটা ভালো ফিডব্যাক মানুষকে উৎসাহিত করে, আর একটা নেগেটিভ ফিডব্যাকে মানুষ এটাকে ভুলগুলি শনাক্ত করে উত্তরণের সুযোগ পায়। অ্যাডাপ্টিং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচটা অ্যাডাপ্ট করবে, বৃদ্ধি হবে। প্ল্যানিং প্র্যাকটিস অ্যান্ড ওয়ার্ক অর্গানাইজ ইউর ওয়ার্ক। কিভাবে আপনি এটাকে প্ল্যানিং করবেন আপনার কাজগুলিকে। টাইম ম্যানেজমেন্ট স্কিল। আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে। এবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেডলাইন্স। আপনার একটা নির্দিষ্ট ডেডলাইন্সের আগে আপনাকে কাজটাকে সমাধান করে দিতে হবে। এবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাই অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক। আপনার কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা একটু পরে করলে চলে, এই বিষয়টা আপনার শনাক্ত করার সক্ষমতা থাকতে হবে। এবিলিটি টু ইউজ টাইম এফেক্টিভলি। আপনার সময়গুলিকে কার্যকরী করতে হবে। এবিলিটি টু লোকেট অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টস অফ টাইম টু কমপ্লিট ইউর ওয়ার্ক। আপনার যথাসময়ে কাজটা সমাধান করার চেষ্টা করতে হবে। এখান থেকে আপনার টাইম ম্যানেজমেন্টের কয়েকটা বিষয় আলোচনা করলেই হবে। তো এমপ্লয়াবিলিটি স্কিল, এগুলো অ্যাকচুয়ালি আমাদের স্কিলে যখন আপনারা প্লাম্বিং এ প্রশিক্ষণ নিয়েছিলেন, তখন কিন্তু দেখেন এই শব্দগুলি কি আপনাদের কাছে পরিচিত না? এই শব্দগুলি কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাদেরকে পড়ানো হয়েছে। কমিউনিকেশন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এমপ্লয়াবিলিটি স্কিল বলেন আর কাস্টমার রিলেশন স্কিল বলেন, একটা সব জায়গায় কিন্তু আপনার কমিউনিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন হচ্ছে একটা মেসেজ আপনি সেন্ড করলেন, একজন রিসিভার সেটা রিসিভ করলো, এবং সেই রিসিভ করে সেটা আবার কি সে ফিডব্যাক দিল। এই চক্রটা যদি প্রপার ভাবে পূর্ণ হয়, তাহলে কি একটা গুড কমিউনিকেশন হবে। একটা গুড কমিউনিকেশন হলে সেখানে কি কাজের পরিবেশ ভালো থাকবে, কাজের মান ভালো থাকবে। এবং একটা টিম ওয়ার্ক করতে গেলে কিছু সকলের সাথে সহযোগিতা মনোভাব থাকতে হবে। একজন দলনেতা থাকবে, সেই দলনেতাকে মান্য করতে হবে।
টিমের প্রত্যেকটা মেম্বারকে সম্মান জানাতে হবে, তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে, এবং সকলে সহযোগিতা করে যদি আপনার কাজ করেন, তাহলে কি সেখানে আপনাদের যে গোল আছে সেই গোলে আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন। প্রবলেম সলভিং, যে কোনো প্রবলেম সলভ করার মতন মনোভাব থাকতে হবে। যে একটা প্রবলেম দেখলেন আপনার দূরে সরে গেলেন, সেই মনোভাব থাকা যাবে না। প্রবলেম সকলে মিলে সেই প্রবলেমটা ক্রিটিক্যাল থিঙ্কিং করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে। ইনিশিয়েটিভ অ্যান্ড এন্টারপ্রাইজ, আপনার একটা কাজে উদ্যোগী হতে হবে। সেলফ ম্যানেজমেন্ট, আপনার নিজেকে ম্যানেজ করার, আপনার যে কাজগুলো আছে সেগুলি ম্যানেজ করে কাজগুলি করার দক্ষতা থাকতে হবে। লার্নিং, শেখার আগ্রহ থাকতে হবে। টেকনোলজি, আপনাকে অবশ্যই টেকনোলজিতে এক্সপার্ট হতে হবে বর্তমান যুগে। আপনাকে অবশ্যই সবকিছুর আপডেট টেকনোলজি সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এখানে হচ্ছে টিম বিল্ডিং এর বিষয়টা আমরা জানলাম, এবং ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। আমাদের টিভেটে যে টিভেট ইনস্টিটিউট আছে, আমরা সেটা থেকে ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, ইন্ডিভিজুয়াল লার্নার স্টুডেন্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং এখানে এরা আছে। এখানে এরা কি আমাদের ক্লায়েন্ট ক্যান্ডিডেটস ফর অ্যাসেসমেন্টের জন্য আসে। এন্টারপ্রাইজ আর ইন্ডাস্ট্রি, এগুলো আদার পার্টস, এগুলো থেকে আপনাদের ওইখানে সেলস চেকটা আছে, সেলস চেকটা ভালো করে দেখবেন। মোটামুটি আমাদের এই মডিউলটা, এই সিবিএলএমটা শেষ। আমি যেভাবে আপনাদেরকে লাইনে লাইনে পড়ালাম, সেভাবে আপনারা যে সেলস চেক অ্যান্সার কি আছে এগুলো ছাড়াও আপনারা প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ কোশ্চেন তৈরি করবেন। এমসিকিউ কোশ্চেন অ্যান্সার, মাল্টিপল চয়েস এমসিকিউ হলো মাল্টিপল। তারপরে হচ্ছে ম্যাচিং ম্যাচিং করবেন, শর্ট কোশ্চেন করবেন, নিজেরা করে নোট করবেন, এবং সেটা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি উঠে পাঠাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এই সিবিএলএম এর যে মূল বিষয়টা যদি বুঝতে পারেন, এই সিবিএলএম টাই আপনার ট্রেনিং এর বিষয়গুলো আসবে, সিবিএলএম গুলি আসবে। এই সিবিএলএম টা থেকে ভেঙে ভেঙে আপনার অ্যাসেসমেন্টের সিবিএলএম গুলি যাবে। এখান থেকে আপনি ইনক্লুসিভিটি, এখান থেকে আপনার ওয়েস্ট প্র্যাকটিস, সমস্ত কিছু মাদার সিবিএলএম হলো এটা। এই বিষয়টা বুঝতে পারলে আপনাদের অন্য সিবিএলএম গুলি বুঝতে অত বেশি প্রবলেম হবে না। আশা করি সকলে ভালো করবেন, আপনাদের একটা ভালো রেজাল্ট আমরা চাই। সকলে অ্যাসেসর হয়ে যান, এই কামনা শুভকামনায় রইলো। আল্লাহ হাফেজ।